হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেনমার্কে এখন অ্যাডমিশন সিজন চলছে। গত কয়েক মাস ধরেই এই রিলেটেড বেশ কিছু কোয়েশ্চেন আমরা আমাদের চ্যানেলে, ফেসবুক পেজে, এমনকি ইমেইলেও পাচ্ছি। যারা অলরেডি অ্যাডমিশন পেয়ে গেছেন এবং যারা নতুন করে ডেনমার্কে অ্যাপ্লাই করার কথা ভাবছেন, আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য। আজকের ভিডিওতে বর্তমান পরিস্থিতিতে ডেনমার্কে আসতে হলে আপনারা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারেন, অথবা ডেনমার্কে আসার পূর্ব প্রস্তুতি হিসেবে কোন কোন বিষয়গুলোর উপর ফোকাস করতে পারেন, এই ব্যাপারে আমরা আমাদের পার্সোনাল পয়েন্ট অফ ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রেজেন্ট সিচুয়েশনের কথা চিন্তা করলে এখন ডেনমার্কে আসা উচিত কিনা এবং আসলে কেমন ব্যাকআপ থাকা উচিত, কোন কোন স্টেপগুলো কনসিডার করলে খরচ কিছুটা কমানো সম্ভব, মূলত আজকের ভিডিওতে আমরা আপনাদের এই কোশ্চেনগুলোর উপরে কনসেন্ট্রেট করার চেষ্টা করব এবং সবশেষে কিছু টিপস শেয়ার করার চেষ্টা করব যেগুলো ডেনমার্কে আসার পর আপনাদের দৈনন্দিন জীবনকে ইজি করতে হেল্প করবে। আজকে আসলে আমাদের দুইজনেরই ডে অফ, তো আমরা বাসার কাছে একটা পার্কে ঘুরতে এসেছিলাম। ভেবেছিলাম ভিডিও শ্যুট করে একটু ঘোরাঘুরি করে বাসায় ফিরবো, কিন্তু এখানে আসার পর জায়গাটা দেখলাম এতটাই সুন্দর, তখন ভাবলাম সবসময় তো শুধু আপনাদের সাথে ইনফরমেশনই শেয়ার করি, আজকে ইনফরমেশনের সাথে সাথে ন্যাচারাল ভিউটাও একটু শেয়ার করি। তাহলে মূল ভিডিও শুরু করছি। প্রথম কোয়েশ্চেন ছিল বর্তমান পরিস্থিতিতে ডেনমার্কে আসা উচিত হবে কিনা। ডেনমার্কের রিসেন্ট ইকোনমিক্যাল সিচুয়েশন, জব ক্রাইসিস, এগুলো নিয়ে আমি কিছুদিন আগেই এলাবোরেটলি একটা ভিডিও শেয়ার করেছিলাম। সো এই পয়েন্টটা নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না। ডেনমার্কে এখন রিসেশন চলছে এবং গত জানুয়ারির নর্ডিয়া ব্যাংকের একটা রিপোর্ট অনুযায়ী 2023-এ ডেনমার্কের জিডিপি 0.5% ডিক্লাইন করেছে। সো নো ডাউট যে ডেনমার্কের ইকোনমি এখন স্লো যাচ্ছে। সেই সাথে কিন্তু আবার এটাও বলা হচ্ছে যে তারা এই বছরের শেষ নাগাদ তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি এক্সেলারেট করা শুরু করবে। সুতরাং সিম্পল ক্যালকুলেশন হলো, এই পরিস্থিতিতে পরবর্তীতে 3 থেকে 6 মাস আপনি যদি যে কোনো ধরনের সিচুয়েশনকে কনফ্রন্ট করার জন্য কোনো ধরনের কনফিউশন ছাড়া প্রিপেয়ার থাকেন, আই রিপিট, কোনো ধরনের কনফিউশন ছাড়া যদি আপনারা প্রিপেয়ার থাকেন, তাহলে অবশ্যই ডেনমার্কে আসতে পারেন। এখন আসি এই পরিস্থিতিতে কত মাসের জন্য কত টাকা ব্যাকআপ নিয়ে আসা উচিত সেই প্রসঙ্গে। এই বিষয়টা কয়েকটা আসপেক্টের উপর ডিপেন্ড করছে। ফর এক্সাম্পল, নাম্বার 1, একজন সিঙ্গেল স্টুডেন্ট হলে একরকম খরচ। নাম্বার 2, স্পাউস এবং বেবি সহ আসলে খরচ স্বাভাবিকভাবে বেড়ে যাবে। নাম্বার 3, পাবলিক ইউনিভার্সিটিতে পড়ালেখা করলে একরকম খরচ, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করলে খরচ অলমোস্ট দ্বিগুণ। নাম্বার 4, কোপেনহেগেনে থাকলে খরচের স্ট্রাকচার একরকম, আবার কোপেনহেগেনের বাইরে থাকলে খরচ কিছুটা কম। এখন এই সবগুলো সিচুয়েশন অনুযায়ী আলাদা আলাদা করে এক্সপ্লেন করাটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। এক্ষেত্রে আমাদের সাজেশন হবে আমাদের ইনকাম এক্সপেন্সের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। সেই অনুযায়ী পার পারসন 5-6 মাসে ব্যাকআপ প্ল্যান রেডি করতে পারেন। এখানে একটু বলে রাখা ভালো, এখন জিনিসপত্রের দাম আগের তুলনায় কিছুটা বেড়ে গেছে। সো আমাদের ভিডিওতে আমরা যেই ক্যালকুলেশনটা দিয়েছিলাম সেটা হচ্ছে অল্প কিছু অ্যামাউন্ট বাড়িয়ে প্ল্যান করার চেষ্টা করলেই ভালো। আপনাদের সুবিধার জন্য একটু বলে রাখতে পারি, অ্যাপ্রক্সিমেটলি মান্থলি কত টাকা বাজেট করতে পারেন। একজন সিঙ্গেল স্টুডেন্ট হলে পার পারসন পার মান্থ 4,500 কোনা করে, এবং স্পাউস ও বেবি নিয়ে আসলে মান্থলি 10,000 কোনা পার মান্থ বাজেট করে রাখতে পারেন, যদিও এটি ডিপেন্ড করছে সম্পূর্ণ যার যার লাইফস্টাইলের উপর। এখন বলবো, যারা অলরেডি অ্যাডমিশন পেয়ে গেছেন তারা ফার্দার কী কী স্টেপ নিতে পারেন যেগুলো আপনাদের খরচ কিছুটা হলেও মিটিগেট করবে বলে আশা করি। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ হলো বাসার জন্য অ্যাপ্লাই করে ফেলা। যারা ভাবছেন যে মাত্র তো অ্যাডমিশন পেলাম, আগে ভিসা পাই তারপরে বাসার জন্য অ্যাপ্লাই করব, তাদেরকে বলছি এই সেম কাজটা আমি করেছিলাম এবং পরে বুঝতে পেরেছিলাম যে এটা অনেক বড় একটা ভুল ডিসিশন ছিল। কারণ এখানে স্টুডেন্টদের জন্য গভর্নমেন্ট হাউজিং বা ডরমেটরিগুলোতে অ্যাপ্লাই করলে মিনিমাম 6 মাস লেগে যায় বাসা পেতে। সেক্ষেত্রে ভিসা পাওয়ার পর কিন্তু এত সময় হাতে থাকে না। আর গভর্নমেন্ট হাউজিং থেকে বাসা পেলে সিপিআর নিয়ে কোনো ধরনের ঝামেলা বা টেনশনই থাকবে না, প্লাস স্ক্যামিং হওয়ারও কোনো চান্স থাকবে না। আর প্রাইভেট হাউজিংয়ের চেয়ে গভর্নমেন্ট হাউজিংয়ের রেন্ট এবং আদার এক্সপেন্সেসগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। সো এই স্টেপটা আপনাদের অনেক বড় একটা অ্যামাউন্ট সেভ করে দিতে পারে। সেকেন্ড স্টেপ হতে পারে ভিসা পাওয়ার পরপরই এয়ার টিকিট কনফার্ম করে ফেলা। যত বেশি গ্যাপ নিয়ে এয়ার টিকিট করা যায়, টিকিট প্রাইস তত কম হওয়ার চান্স বেশি।
সো দেরি না করে অ্যাডমিশন লেটার পাওয়ার পরপরই সব ফর্মালিটি ডকুমেন্টসের কাজ কমপ্লিট করে ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারেন এবং ভিসা পাওয়ার পরপরই এয়ার টিকিট কনফার্ম করে ফেলতে পারেন। এখানেও আপনাদের অনেকটা খরচ সেভ হবে। থার্ড স্টেপ, শপিংয়ের ক্ষেত্রে বেসিক প্রয়োজনীয় জিনিস ছাড়া কোনো কেনাকাটা না করাটাই ওয়াইজ বলে আমি মনে করি। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী খুব বেশি ড্রেস, উইন্টার ওয়্যার, জুতা এসব না আনাই ভালো, কারণ এখানে আসার পর আপনার প্রয়োজন অনুযায়ী আবার আপনাকে শীতের কাপড় বা উইন্টার বুট এসব কিনতে হতে পারে। সো জামা কাপড় বা থালা বাসন এসবের পিছনে আসলে অতিরিক্ত খরচ না করলে আপনার অনেক টাকা সেভ হবে। যাদের রেগুলার কোনো মেডিসিন নিতে হয় তারা বেশি করে সেই মেডিসিন নিয়ে আসতে পারেন, কারণ এখানে মেডিসিন অনেক এক্সপেন্সিভ। এবার কিছু টিপস শেয়ার করার চেষ্টা করব যেগুলো এখানে আসার পর আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে বলে আমার কাছে মনে হয়েছে। নাম্বার 1, ব্যক্তিগত ব্যবহারের প্লেট, গ্লাস, ইউটেন্সিলস বা কাটলারি ছাড়া এক্সট্রা কোনো থালা বাসন বা ক্রকারিজ না আনা ভালো, কারণ ডেনমার্কে কিন্তু বেশ কিছু ফেসবুক পেজ এবং রিসাইকেল স্টেশন আছে যেখানে এই জিনিসগুলো অলমোস্ট সব কিছুই ফ্রিতে পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে সেগুলো কালেক্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের প্রাথমিকভাবে কিছু খরচ বেঁচে যাবে। নাম্বার 2 হচ্ছে, যারা চশমা পরেন তারা 2-3 সেট চশমা বেশি করে নিয়ে আসতে পারেন, কারণ এখানে ডেন্টাল এবং আই ট্রিটমেন্ট এবং অ্যাক্সেসরিজ অনেক এক্সপেন্সিভ। সেই সাথে চাইলে একবার ডেন্টাল চেকআপও দেশ থেকে করিয়ে আসতে পারেন। নাম্বার 3 হচ্ছে, স্পাইস বা মশলার ক্ষেত্রে যদি কারো কোনো পার্সোনাল প্রেফারেন্স থাকে তাহলে দেশ থেকেই বেশ কিছু স্পাইস বা মশলা সাথে করে বেশি করে নিয়ে আসতে পারেন, কারণ এখানে তুলনামূলকভাবে কিন্তু বাংলাদেশের চেয়ে স্পাইসের দাম অনেক বেশি। নাম্বার 4 হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ল্যাপটপ দেশে থেকে নিয়ে আসা ভালো নাকি এখানে এসে কেনা ভালো। তো এই ক্ষেত্রে আমার পার্সোনাল মতামত হচ্ছে যে ল্যাপটপটা দেশ থেকে নিয়ে আসলেই ভালো, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা হচ্ছে আমি নিজেও এখান থেকে ল্যাপটপ কিনেছি। তো এখান থেকে ল্যাপটপ কেনার পর আমার যেটা মনে হয়েছে যে এখানে ল্যাপটপগুলোতে ডেনিশ কিবোর্ড রিলেটেড বেশ কিছু ঝামেলা পোহাতে হয়। সেক্ষেত্রে আমার অপিনিয়ন হলো, যদি পসিবল হয় আপনারা দেশ থেকে ল্যাপটপটা নিয়ে আসবেন। মূল কথা তো শেষ, এবার একটু সামারি দিচ্ছি। যেহেতু বর্তমান পরিস্থিতিতে ব্যাকআপের ইস্যুটা খুবই ইম্পর্ট্যান্ট, সেহেতু আমি আরেকবার একটু রিপিট করতে চাই, যদিও সাফায়েত সেটা অলরেডি মেনশন করে দিয়েছে। ব্যাকআপের জন্য একজন সিঙ্গল স্টুডেন্টের পার মান্থ 4.5 থেকে 5,000 ক্রোনা এবং স্পাউস আর বেবি সহ হলে পার মান্থ 10,000 ক্রোনা অ্যামাউন্ট রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্লিজ আপনারা এই টেন্ডেন্সিটা রাখবেন না বা এই মানসিকতাটা রাখবেন না যে এখানে আসার সাথে সাথে জব পাওয়া যাবে। মিনিমাম 2 থেকে 3 মাস সময় লেগে যাবে। এই ধারণাটা নিয়েই অ্যাটলিস্ট আসার চেষ্টা করবেন, সো দ্যাট এখানে আসার পর জব না পেলে কোনো ধরনের ফ্রাস্ট্রেশন বা কোনো ঝামেলা না হয়। আশা করছি আজকের সবগুলো টিপস এবং আজকের সবগুলো টপিকসই আপনাদের কাজে লাগবে। তারপরও আমি যতটুকু চেষ্টা করেছি আমার সাধ্যমতো এক্সপ্লেন করার জন্য। তারপর আপনাদের যদি রিলেটেড আরও কোনো কোয়েশ্চেন বা কুইরিজ থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, ফেসবুক পেজে আমাদেরকে নক করতে পারেন অথবা ইমেইলও করতে পারেন। আমরা অ্যাজ ইউজুয়াল যথাসাধ্য চেষ্টা করেছি এবং করব আপনাদের কোয়েরিগুলো রিচ করার জন্য। থ্যাংক ইউ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।